এক একজনের গল্প আমরা এখানে দাঁড় করা দিলে শুনতে পারবো। যারা এখানে আসছেন তাদের ইতিহাসের পাতার ভিতরে একটি পাতা আছে, তারা ত্যাগ এবং কষ্ট করে এখানে এসেছে। আপনারা যারা শিক্ষক বা শিক্ষা পেশে আছেন, বলেন আপনারা ত্যাগ করে আসছেন না? আপনারা যখন পড়াশোনা করেছেন, দেখছেন আপনার মতো একটা ভাই, আপনার বন্ধু বাপেরটা খেয়ে ফেলে ঘুরছে, তখন টেবিলে বসা, মনটা মানায় রাখা অনেক কিন্তু কষ্ট হচ্ছে, অনেক কিন্তু কষ্ট হচ্ছে। আমি ওই ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম যে মশার আদর, মশার আদর, শীতের আদর, এইভাবে লিখতাম যে শীতে বলে ভাগ্নে তুমি এখন কেন পড়ো, গরমে তুমি পরে তোমার ভালো হবে, এইভাবে লিখছিলাম, যদিও এখনো মনে নাই। দেখবেন এইরকম হাজারো চিন্তা চেতনা, চিন্তা ধোঁকা তার মাথায় এসেছিল, সমস্ত শীতকে উপেক্ষা করে রাত জাগ্রত হয়ে তিনি সমাজের একজন আদর্শবান শিক্ষক হয়েছে। তার কলম কি অন্য কারো কাছে বিক্রির জন্য হয়েছে? যার জীবন দিয়ে লড়াই করে সাংবাদিকতার এই প্যানেলকে ধরে রেখেছেন, এই হাতকে ধরে রেখেছেন, মানুষের অন্যায়কে তুলে ধরার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, বলেন আপনারা তার সেই কলম, তার এই সাংবাদিকতা মানুষের কাছে বিক্রি হওয়ার জন্য কি হয়েছে বলেন? এটাও মানব। আমি আজকে আপনাদেরকে স্পেশালি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো চ্যানেল এসেছেন, বিশেষ করে দৈনিক জয়সাগর পত্রিকা, কালবেলা, জাজিরা টাইমস, শরীয়তপুর টাইমস, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক নবদিগন্ত, দৈনিক মাতৃছায়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব, স্বদেশ টিভি, নতুন বাংলার খবর, দৈনিক বিজনেস, আমাদের একাধিক চ্যানেলের ভাইয়েরা এখানে এসেছেন। আমি তাদের কাছ থেকে বলবো, আমরা শিক্ষা গ্রহণ করুন, আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যারা হিউম্যান রাইটস চাইছি, তারাও কিন্তু এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে পারে। আপনারা বলেন ঠিক না? আমরা ইচ্ছে করলে এক একজন এক একটা সাংবাদিকের ভূমিকা পালন করতে পারি, তাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারি, তারাও আমাদের সার্বিক সহযোগিতা করতে পারে। আমরা সবাই বলবো, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা এই কলম সৈনিক হিসাবে, এই আপনারা যে মিডিয়াতে কাজ করতেছেন, কলম ধরতেছেন, আপনাদের কলম শক্ত হাতে ধরে রাখুন, মানুষের হকের পক্ষে শক্ত হাতে ধরে রাখুন, বাতিলের বিপক্ষে। দেখবেন আপনারা অবশ্যই এই দুনিয়ায় কিছু না পেলেও পরকালে আপনি আপনার রব থেকে অবশ্যই কিছু পাবেন। ধন্যবাদ। সম্মানিত হাজির, আজকে আমি সবথেকে বেশি আনন্দিত আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মাঝে আপনার বিভিন্ন স্কুলে আমি দেখতে পাচ্ছি প্রধান শিক্ষকরা আছেন, আপনার হাই স্কুলের প্রধান শিক্ষকরা আছেন, কলেজের প্রিন্সিপাল মহোদয় আছেন। আজকে দেখেন এই বিজ্ঞজনরা আমাদের এখানে আসছে, আজকে ওনাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ যদি এবং আমাদের জন্য যদি দিন খুলে দোয়া এবং ভালোবাসা রাখে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, মানবতার কাজকে এগিয়ে নিয়ে যাব বিশ্বের দরবারে। আমাদের অনেক বক্তা অনেক কথা বলেছেন, আসলে সবার কথা জবাব দেওয়া আমার পক্ষে সময়ের সম্ভব না। আমি সময় পেলে সমস্ত উত্তরই দিতাম। এর ভিতরে সর্বপ্রথম একটা বোন প্রশ্ন করে গিয়েছিলেন যে আসলে এই মানবাধিকার, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এটা আসলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কি? সুন্দর একটা প্রশ্ন করেছেন, উনি জানার জন্য করেছেন। আসলে পৃথিবীতে ইন্টারন্যাশনাল শব্দটা, যেমন ধরেন আপনার একটা দিবস পালন করি আমরা, মে 1 ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, একটা মে দিবস পালন করি, ভাষা দিবস পালন করি। মানবাধিকার সংস্থাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। এখন ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটসটা আসে, সেটা আপনার সারা বিশ্বের রাষ্ট্রীয়ভাবে গভর্নমেন্টের কাছে একটি থাকে তাদের হাতে, সেটা রাষ্ট্রপতি নিয়োগ করেন, ওইভাবে নিয়োগপ্রাপ্ত হন। এবং ওই সংস্থা যখন আপনার একাধিক শাখা থাকে, এই শাখাগুলোকে সরকার অনুমোদন করেন এবং তারা লাইসেন্স প্রাপ্ত করে। যেমন সুবিধার জন্য বলছি, যারা আওয়ামী লীগ বা বিএনপির দল থাকে না, সেই দলটার ভিতরে দেখবেন একাধিক শাখা প্রশাখা থাকে, একাধিক শাখা প্রশাখা। ঠিক তেমনই একটা শাখা হলো আমাদের বাংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটস এন্ড বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন। ধন্যবাদ, আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন। এরপর ডিটেইলসে প্রয়োজন হলে আমাদের লোগো অথবা নাম আপনার ইউটিউব, গুগল, আপনি যেখানে সার্চ করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপরে ফিলিস্তিনে আসলে যেটা হচ্ছে, এইভাবে সারা বিশ্ব আজকে চুপ, আমরা ওখান থেকে যদিও আমাদের সাধ্যের
বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমরা মেসেজ বাই মেসেজ এভাবে কিন্তু আমরা দিচ্ছি যে ওই আমাদের, আপনারা জেনে খুশি হবেন, আমাদের হিউম্যান রাইটস এর আমাদের এই শাখারে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উনি আপনার ফিলিস্তিনের পথে রওনা দিচ্ছেন এবং কাজ করার জন্য গেছেন। এখন দেখেন উনি ওনার জীবনকে বাজি রেখে গেলেন চলছে। আপনারা জানেন আরেকজন ভাই শহীদুল ভাই নামে একজন মিডিয়ায় যারা আছেন, দেখবেন যে উনি রওনা দিতে গিয়া আপনার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে এবং ওনাকে আটক করার পরে বাংলাদেশি পাসপোর্টে ছড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। তো জানেন এখন উনি কিন্তু অনেক জীবন বাজি রেখে আপনার সেই ফিলিস্তিনে চলে গেছে। আমি এই সুসংবাদটা আপনাকে দিলাম যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জনাব ইমরান হোসেন উনি আপনার সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন রাষ্ট্রে আমাদের প্রতিনিধিরা আছে। ধন্যবাদ। তো এরপরে আমাদের আসলে একটি ভাই আমার প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনার আসামিদের নেওয়া যাবে না। আসলে ভাই বলবো যে ভাই আমরা এক একজনের স্থান থেকে আমরা কিন্তু এক এক স্থান থেকে অনেকে আসামি। কেউ ধরেন তার বিবির কাছে আসামি, কেউ ধরেন তার ছেলের কাছে আসামি, কেউ তার বাবার কাছে আসামি। এখন রাষ্ট্রীয়ভাবে আজকে বলছেন যে আসামিদের নেওয়া যাবে না যারা আওয়ামী লীগ করেছেন। আপনি ভুলে যান না এই দেশের সমস্ত দলে কিন্তু কখনো কখনো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তারা আসামি হয়ে যায়। কেউ অন্যায় করে হয়ে যাচ্ছে, কেউ কিন্তু না করেও হয়ে যাচ্ছে। অতএব আমরা এই দলের বিষয়টা এইভাবে টানবো না। ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন। এই পর্বের শেষের দিকে আমি কমিটি ঘোষণা করে দিচ্ছি, সময় যেহেতু কম। আমাদের পরে করলে তো ভালোই হয়। এখন বাকিটা কি নামাজের পরে করবো? হ্যাঁ? আচ্ছা, আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। একটু। দ্বিতীয় জামাত হতে পারে না? আচ্ছা, আমরা নামাজের পরে কি করবো?